একটা কাজ হচ্ছে সুশান্ত পাল যেটা বাদাম তলায় করেছিল 2009 বা 10 সালে, যেটা পুরো এলাকাটা এঁকে দিয়েছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটায় আমি দেখে অবাক হয়ে গেলাম। একটা জানলা খুললো, জানলা থেকে একটা বুড়ো কাকিমা বেরোলো, কাপড়টা শুকিয়ে দিল, আবার বাড়িতে ঢুকে গেল। আমি বললাম এটা কি কনসেপ্ট, পুরো এলাকাটা ওনার হয়ে গেল। ঠিক আছে, আর ওই রংগুলো ওই এলাকাটা অনেকদিন ধরে রেখেছিল, 4-5 বছরের রংটা রেখেছিল। এখনো বোধহয় আছে, মানে এখনো হয়তো আছে, এখনো আছে, এখনো আছে। নমস্কার, আমি অর্পণ, আর আপনারা দেখছেন দ্য ক্যালকাটা ব্রিজ নিবেদিত পুজোর পাঁচফোড়ন। আজকে আমাদের সাথে আমরা পেয়ে গেছি দুর্গাপুজোর অন্যতম যে পুজো পাগল যারা রয়েছে তাদের মধ্যে খুবই পরিচিত দুর্গা অনলাইনের প্রবীণদাকে। প্রবীণদা, পুজোর পাঁচফোড়নে তোমায় স্বাগত। থ্যাংক ইউ। কেমন আছো? ভালো আছি। আমি তো এখন হায়দ্রাবাদে থাকি, 12-13 বছর হয়ে গেছে, তাও আমি পুজোর সাথে যুক্ত আছি। চেষ্টা চলে যাচ্ছে, আর্কাইভটা চলছে। আচ্ছা প্রবীণদা, দুর্গা অনলাইনের সম্পর্কে আমরা বেশ কয়েক বছর ধরে তো জানি। তো এই যে দুর্গা অনলাইনের শুরু করার ভাবনা, মানে কিছু তো ভেবেছিলে, হ্যাঁ, এই দুর্গা অনলাইনের পেছনের ভাবনাটা সম্পর্কে যদি একটু বলো। স্যার একটু তার পিছনে যাই 5 মিনিট। আমি যখন বাচ্চা ছিলাম, মানে ক্লাস 7-8-এ পড়ি, তখন আমরা জাস্ট 3টে ঠাকুর দেখতে বেরোতাম একদিনে, 4টে ঠাকুর। ওই কৃষ্ণা সিনেমা একটা দেখতাম, একটা মোহাম্মদ আলী পার্ক দেখতাম, একটা কলেজ স্কোয়ার দেখতাম, সন্তোষ স্কোয়ার দেখতাম, আর দেখে বাড়ি চলে আসতাম। তারপরে হচ্ছে কলেজে গেলাম যাদবপুরে গেলাম, একটু বাঙালি কালচারের সাথে একটু আলাপ হলো। তখন কিছু বন্ধু বলেছে আমরা বালিগঞ্জ, পার্ক সার্কাস ওইদিকে ঠাকুরগুলো দেখবো। তো ওইগুলো দেখে দুটো বন্ধুর সাথে বেরোতাম। তারপরে তখনকার নিউজ পেপারগুলোতে এরকম লেখা আসতো যে দমদম পার্কে একটা ঠাকুর, ওরা মনে হয় যদি কোনো ক্লাব কিছু রেনুমেশন না দেয়, তার ক্লাবের নামটা মেনশন করতো না, জাস্ট এরিয়াটা মেনশন করে দিত। তো এই দমদম পার্ক বলে বলে আমি 2-3 বছর দেখেছি, টেলিগ্রাফে দেখতাম। আমার বাড়িতে টেলিগ্রাফ আসতো, আমি টেলিগ্রাফে দেখতাম। এই দমদম পার্কে একটা ঠাকুর করে আমি দেখলাম। তো যখন 2003 না 4-এ আমার একটা দাদা, আমার পিস্তুত দাদা আছে, তো রাকেশ দা, উনি আর আমি, আমার ভাই হচ্ছে নবীন। তো নবীন হচ্ছে আমার ফটোগ্রাফি করেছে দুর্গা অনলাইনে 2008 থেকে 2019 অব্দি। ওই হচ্ছে মেন ফটোগ্রাফার ছিল ওই পিরিয়ডে। তো আমরা 3জন বেরোতাম, আমরা 3টে ঠাকুর দেখতাম। দমদম পার্কে চলে গিয়ে দুটো জিজ্ঞেস করে ভারত চক্র তরুণ সংঘ পেলাম, আর শিবভূমি দেখতাম। ওই 3টে ঠাকুর দেখতে আমার 4-5 ঘন্টা বেরিয়ে যেত। আমরা ওইগুলো করেছি 2008-9 অব্দি, এরকম করেছি। তারপরে 8-9-তে আরো বুঝতে পেরে লেকটাউন ঠাকুরগুলো দেখতে শুরু করলাম। তারপরে হচ্ছে বোসপুকুরের ঠাকুরগুলো দেখতে শুরু করলাম। তখন আমার এই ধারণাই ছিল না যে এই ঠাকুরগুলো আর্টিস্টরা করে, আমি ভাবতাম ক্লাবের লোকরাই করে। কুমারটুলিতে হয় এটা জানতাম, কিন্তু প্যান্ডেলের যে প্যান্ডেলের ভাবনাটা ক্লাবের লোকেরাই করে। এবার আমি তখন জানি না যে সুশান্ত পাল কে, প্রশান্ত পাল কে, আমি জানি না। কিন্তু আমার একরকমের কাজ ভালো লাগছে। এবার 2-3 বছর হয়ে গেলে দেখছি ক্লাবের কাজ চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে আর্টিস্ট, বলছি 3 বছর আগে কিন্তু একরকম করতো, একটা আলাদা রকম হয়ে গেছে। এবার সেই করে করে 2010 হলো। 2010-এ আবার টেলিগ্রাফে লিখেছে যে বেহালার একটা পুজো। এবার আমি তখন চাকরি করতে শুরু করে দিয়েছি, 2-3 বছর হয়ে গেছে কলকাতায় চাকরি করি সফটওয়্যার। তো বেহালা 3-4 বন্ধু ছিল আমার অফিসের, ওদের জিজ্ঞেস করলাম ভাই বেহালাতে কি কি পুজো আছে বল, আমি দেখতে ইচ্ছুক আছি। তো বেহালা ক্লাব বললো, বেহালা নতুন দল বললো আরো আছে, আমরাই জানি না। আর তখন কলকাতা পুলিশের ম্যাপে বেহালা ছিল না। তো এবার বেহালা ঠাকুর দেখতে হবে। তো আমি আমার ভাই নবমী দিন একটা বাস ধরে কোনো মতে বেহালা ট্রাম ডিপোতে পৌঁছে গেলাম। বেহালা ট্রাম ডিপোতে পৌঁছে গিয়ে এবার কি করব, দুটো ক্লাব ছাড়া তো কাউকে চিনি না। ইন্টারনেট পুরো খুঁজে নিয়েছি, পুরো গুগল খুঁজে নিয়েছি, গুগলে 10টা পেজ অব্দি চলে গেছি। কোথায় ঠিক করে বলছে না যে ওই 10টা ক্লাব 12টা ক্লাব কি অ্যাড্রেস বা কি লোকেশন। তো নবমী দিন আমরা দুপুরবেলা হয়তো কোনো একটা সময় পৌঁছেছি বাড়ি থেকে বেরিয়ে। আর কিছু না বুঝে একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম যে আমরা ঠাকুর দেখতে এসেছি, বেহালার ঠাকুর, তুমি কি আমাদের 4 ঘন্টা ঘোরাতে পারবে? আমি 100 টাকায় ঘন্টা দেবো, 400 টাকা দেবো। খুশি হয়ে বললো ঠিক আছে, আমি 10-15টা যতটা পারবো ঘুরিয়ে দেবো। সে আমাকে রিক্সা করে ওই বেহালা বেউরিশা যত অঞ্চল আছে, অঞ্চল যতগুলো পুজো রয়েছে, 15টা পুজো দেখিয়ে দিয়েছে। আর 4 ঘন্টা পর আমার মনে হলো যে আমি একটা টেকসেভি লোক, ঠিক আছে, আমি পুরো ইন্টারনেট খুঁজে যেটা জানি না, আমার যারা বেহালায় বন্ধু থাকে তারা জানে না, তারাও টেকসেভি, ঠিক আছে, কিন্তু রিক্সাওয়ালা জানে।
তো কিছু ব্যাপার আছে যেটা ইন্টারনেটে নেই। কিন্তু ওনার কাছে আছে। হ্যাঁ, রিক্সাওয়ালার কাছে ওই ইনফরমেশনটা আছে, ওটা লোকালি, একদম লোকাল ইনফরমেশন, ওটা আর কার কাছে নেই। ওই লোকাল ইনফরমেশনটা কোথায় রাখতে হবে। এবার রাস্তায় যখন ফিরছি বাড়ি, তখন 7টা-6টা বাজে, তখন ভাইয়ের সাথে ডিসকাস করলাম এটা কি ওয়েবসাইট বানাবো আমরা, যেখানে ম্যাপ ছবি দেবো, ক্লাবের লোকের নাম নাম্বার দেবো। বল দেখা বানালে বানায়, কত খরচা আছে, অল্প খরচা আছে, ওয়েবসাইট বানাতে তো একটা আইএসপি লাগবে আর একটা ডোমেন নেম লাগবে। তো বাড়ি পৌঁছালাম, ল্যাপটপ খুললাম, ওই বছর আমাদের কাছে 30টা ক্লাবের ছবি ছিল আমার ভাইয়ের মিলিয়ে, মানে আমরা দুজন যেখানে যেখানে গেছিলাম। তো ল্যাপটপ খুললাম, সার্চ করলাম যে কি ডোমেন নেম পাওয়া যাচ্ছে। durgapujo.com এগুলো পাওয়া যায়নি। 3-4টে ডোমেন নেমের পর দুর্গা অনলাইন পেয়ে গেলাম, দুর্গা অনলাইন ফট করে কিনে নিলাম। তারপর সার্চ করলাম যে ওয়েবসাইট বানানোর কি কি টেকনিক আছে, মানে কি ইআরপি বা সিআরএম যেগুলো বলে, কি কি নিয়ম, প্রসিডিওর। তো ওটা জানতে পারলাম যে সবচেয়ে সহজ হচ্ছে ড্রুপাল। তো 1 ঘন্টা ইউটিউবে দেখলাম যে ড্রুপালটা কি করে বানায়, বেসিকগুলো কি করে হয়। আর তারপর সার্চ করলাম যে বেস্ট ড্রুপাল আইএসপি কে, জানা গেল ব্লু হোস্ট আছে, bluehost.com আমেরিকারটা। তো bluehost.com এ একটা 3 বছরের প্যাকেজ কিনে নিলাম। এটা সব হচ্ছে দশমী বিকেলে, নবমী বিকেলে। নবমী পুরো রাতটা জেগেছি, জেগে একটা 30টা পেজের ওয়েবসাইট বানিয়ে দিয়েছি, যেখানে 30টা পুজোর ম্যাপ ডিটেলস সহ। ডিটেলস, ক্লাবের তো নাম ছাড়া কিছু জানি না, হ্যাঁ। ম্যাপ আছে, ছবি ঘুরছে, আর ক্লাবের নাম, আর ইউটিউব ভিডিও আছে। আচ্ছা, ঠিক আছে, একটা করে ইউটিউব ভিডিও আছে, 30টা ক্লাবের নাম, আর সাইডে একটা সেকশনে 30টা ক্লাবের লিস্ট আছে। আর এইটা করে দশমীতে হয়ে গেছে। দশমীতে আর বিদেশে কিছু বন্ধু আছে যারা কলেজের বন্ধু ছিল, ওদের পাঠিয়ে দিয়েছি, কিছু দেখতো, দেখি বল। তারপরে হচ্ছে আরো বন্ধু বান্ধব অফিসের পাঠিয়ে দিয়েছি। এবার দশমীটা আর কোথায় বেরোয়নি। একাদশীতে অফিসে গেছি, দুর্গা অনলাইনটা শুরু হয়ে গেল অলরেডি, 2010। এবার একাদশীতে অফিসে গেছি, একটা বন্ধুকে বলেছি দেখ এটা বানিয়েছি কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে, আমি তো সংঘর্ষী ক্লাবের সাথে যুক্ত, এই তুই নেই 6টা ক্লাবের 10টা ক্লাবের যে তোর মিসিং আছে এই 10টা ক্লাবের ছবি নিয়ে নে। ও ফটোগ্রাফার শান্তনু দা বলে, ও দিয়ে দিল। তারপরে হচ্ছে ও দিল, 10 মিনিট পর আরেকজনের সাথে কথা হলো, বললো আমার কাছে 5-7টা এক্সট্রা আছে, ও দিয়ে দিল 5-6টা ক্লাবে। এই করে ম্যানেজারের রুমে গেলাম, বললাম শুনলো তুমি ওয়েবসাইট বানিয়েছিস? হ্যাঁ বানিয়েছি। বলো আমি দেবো 4-5টা ক্লাবের, হ্যাঁ দাও, দিয়ে দিল, ওটো লাগিয়ে দিলাম। আর যে দিচ্ছি তার কাটা ক্রেডিট লিখে দিচ্ছি যে এই ছবিটা এর কাছ থেকে পাওয়া গেছে বা এ দিয়েছে ছবি। হ্যাঁ, মানে আমার ভাই দিয়েছে তো নবীন ধানুকা, শান্তনু দিয়েছে শান্তনু সিনহা, যা দিয়েছে ওটা মেনটেন করছি, আর যা জানি সেটা দিয়েই করছি। আর পুরো একাই, এখন অব্দি আমি একাই করি ওয়েবসাইটে কাজ, আর কেউ করে না আমার জন্য কাজ। তো এই করে করে চলেছে। এবার এটা 4 দিনে আমি 70টা মণ্ডপ পেয়ে গেছি। আর বুঝতে পেরেছি পুরনো ছবিরও দাম আছে। তো 3 বছরে আমাদের পুরনো ছবিও ছিল, যেটা আমার ভাই তুলেছিল। ওই কুল পিক্স বই টাইপের ক্যামেরা হতো না, হ্যাঁ, তোমার পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা তখন। হ্যাঁ, তো ওই ক্যামেরাতে তোলা ছিল। ওই 3 বছর ছবি আমরা আস্তে আস্তে আপলোড করে দিয়েছি। এবার 20-25 দিন পর কে বললো একটা ফেসবুক পেজ বানা, এটা খুব দরকারি। আমি বললাম ফেসবুক তো আমি কোনোদিন করিনি, বলে একটা লগ ইন বানা, একটা পেজ বানা, বলে দিলাম, আমি করে নিলাম। আর ফেসবুক পেজটা আস্তে আস্তে 2-3 বছরে 10,000 হলো। তারপর একটা সরস্বতী পুজো হলো। সেই সরস্বতী পুজোর আগে অব্দি আমরা শুধু দুর্গা পুজোরই ছবি পোস্ট করতাম। সেই সরস্বতী পুজোর ডিসিশন নেওয়া হলো যে এবার 2 বছর পর যে এবার আমরা কিন্তু দুর্গাপুজো ছাড়া অন্য ফেস্টিভ্যালও দেবো। তো সরস্বতী পুজোতে এবার লোকে ছবি পাঠাতে শুরু করেছে। ওই ছবিগুলো ভাইরাল হয়ে গেছে, প্রত্যেকটা ছবি। বাংলাদেশ থেকে কিছু ছবি পাঠিয়েছে, কিছু গ্রামগঞ্জ থেকে সরস্বতী ঠাকুরের ছবি পাঠিয়েছে। সরস্বতী ঠাকুর তো মণ্ডপ টণ্ডপ লাগে না, শুধু প্রতিমা দেখতে ভালো। হ্যাঁ, দেখতে প্রতিমা ভালো হলে, কালারফুল হলে চলবে। কালারফুল প্রতিমা দেখে লোকজন ওইগুলো লাইক মারতে মারতে ওই 1 মাসে আমার 10,000 থেকে 3 লক্ষ লাইক, 3 লক্ষ ফলোয়ারে পৌঁছে গেছে ফেসবুকে। আর তখন 3 লক্ষ ফলোয়ার দুর্গাপুজো বাজারে আর কারোর নেই, ঠিক আছে, মানে এশিয়ান পেন্টসের নেই, কারোর নেই, ঠিক আছে। তো ওই ওই অবস্থাতে পৌঁছে গিয়ে এটা তো ভালো জিনিস। তো এই করে এটা শুরু হলো, সেখান থেকে দুর্গা অনলাইনের পুরো যাত্রাপথ। আচ্ছা প্রবীণ দা, দুর্গা অনলাইনের যে যাত্রাপথ, মানে প্রায় 15-16 বছরের একটা লম্বা সময় ধরে এই একই কাজ তোমরা করে আসছো। তো এই দুর্গা অনলাইনের এই পোর্টাল চালাতে তো প্রচুর পুজো কমিটির সাথে যোগাযোগ করতে হয়, প্রচুর দুর্গাপুজো কমিটির বা সংগঠকদের সাথে সুসম্পর্ক মেনটেনও করতে হয়। একদম। তো এই যে এই 15টা বছর কাজ করতে গিয়ে কোথাও কখনো কোনো হার্ডেলস এসছে বা কোথাও কখনো কোনো প্রবলেম এসছে, হ্যাঁ, এরকম কখনো কি ফেস করেছো? 2-3টে ইনসিডেন্ট ছাড়া খুব একটা নেই। একটা ইনসিডেন্ট ছিল, একটা বিদেশি পুজো ছিল। তারা বলেছে
বিদেশ থেকে একজন ছবি পাঠিয়েছে যে এইটা পুজো, লন্ডনে কোথাকার একটা পুজো, আগে পাঠিয়ে দিয়েছি, আমি লাগিয়ে দিয়েছি। তো ওই পুজোর সেই সেক্রেটারি সে আগে ফোন করেছে, তুমি কার পারমিশনে আমার ছবিটা লাগিয়েছো? আমি বললাম যে পাঠিয়েছি তার পারমিশন লাগিয়েছি। বলছে এটা আমার পুজো, ইউরোপে সবচেয়ে বড় পুজো। তো আমি কি করবো? বলেছে তাহলে এটা ফ্রন্ট পেজে দিতে হবে। আমি বললাম, দিতে পারবো না। কি করবো, সরিয়ে দেবো? হ্যাঁ সরিয়ে দাও। সরিয়ে দিল। ওই পুজোটা আজ অব্দি আমার ওয়েবসাইটে নেই। এরকম করে একবার হয়েছে, একটা মন্ত্রী বলেছে আমাদের ছবি তোলা হয়ে গেছে, আমাদের ছবি পোস্ট করা হয়ে গেছে, আমাদের আর লাগবে না। আমি ফেসবুকে আর্টিস্টকে ট্যাগ করে বসে দিই, এই বছরের ছবি কিন্তু আমরা দেবো না, ওটা আমরা দেই। এরকম করে 2-3টে ইনসিডেন্ট হয়েছে। একটা হয়েছে, একটা ক্লাব বলেছে তোমরা তো .com ডোমেন নেম আছে, .com মানে কোম্পানি, একটা ট্র্যাডিশনাল ক্লাব বলেছে সেন্ট্রাল কলকাতায় যে .com মানে তো কোম্পানি, তোমাদের ইনকাম হয়, তোমাদের পয়সা দিতে হবে। আমি বলেছি আমার কোনো ইনকাম নেই, এটা দিয়ে আমি কোনো পয়সা দেবো না, তুমি যদি বলো ছবি তুলবো, তুমি যদি বলো ছবি তুলবো না। তো ওই ক্লাব, ওই ছেলেটা ছোট কোনো ছেলে ছিল, তারপরে অন্য কারোর সাথে কথা বলবো, না না এইসব কিছু না, তুমি এসে ছবি তুলবে। তারপরে 11-12-তে ধরো আমি ছবি তুলতে গেছি বোসপুর শীতলা মন্দিরে, বিশ্বনাথ দে কাজ করেছিলেন, ওনাকে বললাম ব্যাপারটা, উনি পুরো মণ্ডপটা থামিয়ে দিয়েছেন, বলেছে 10 মিনিট তুমি ছবি তুলবে, কোনো অ্যাওয়ার্ড আসলে ওরাও দাঁড়াবে, 10 মিনিট কিন্তু তোমাকে ডিস্টার্ব করা হবে না। আমি বললাম ঠাকুরের কাছে গিয়ে তো ঠাকুরের নিচে যাও, যা জুতো খুলে যাও, যেখানে খুশি যাও, মণ্ডপ তো তোমার, 10 মিনিটের জন্য যা ভিডিও করতে হবে, যা ঠাকুর যা ছবি তুলতে হবে সব তোমার। বলছে ডিজিটাল আর্কাইভ থেকে বড় কোনো কাজ হয় না। তো এইসব করে করে 11-12-তে আমরা আর্টিস্টদের চিনতে পারলাম, অনেকগুলো আর্টিস্টের। তারপরে 13-তে আমি হায়দ্রাবাদে একটা চাকরি পাই, তো হায়দ্রাবাদে চলে যেতে হবে, 2 মাস নোটিশ পিরিয়ড। ওই নোটিশ পিরিয়ডে আমি 25টা আর্টিস্টের ইন্টারভিউ নিয়ে 3-4টে ডকুমেন্টারি বানিয়েছিলাম, সেইগুলো পাবলিশ করা আছে আমার ইউটিউব চ্যানেল। মানে দুর্গা অনলাইন কে চালাতে গিয়ে খারাপ এবং ভালো দুটো অভিজ্ঞতাই। খারাপ খুব কম, খারাপ খুব ভালোটাই বেশি। ভালোগুলো এরকমও আছে যে বিদেশ থেকে প্রথম বছরে একটা কাকিমা মেসেজ করেছেন, যে ইমেল করেছেন যে আমি 12 বছর থেকে দুর্গাপুজো দেখিনি, আর এখন আমি কলকাতা গেলেও দেখতে পাবো না, পায়ে যাওয়া অবস্থা, তোমার ওয়েবসাইটে দাঁড়িয়ে আমি দুর্গাপুজো দেখেছি, চোখে কান্না পেয়ে গেছে। তো ওইসব মেসেজ এলে খুব ভালো লাগে। প্রবীণদা, 2010 থেকে তোমার মানে দুর্গা অনলাইনের যাত্রা শুরু, এটা 2026 পুজোর সবে সূত্রপাত হওয়া শুরু হয়েছে আর কি। তো পুজো হতো, পুজো হবে, পুজো চলবে, সেটা তো অবশ্যই 100 বার। কিন্তু এই যে ধরো 2010 থেকে 2026 ষোলোটা বছরে তো পুজো অনেকটা বদলেছে। হ্যাঁ তো সরকার বদলেছে দুবার। সরকার তো অবভিয়াসলি দুবার বদলেছে। তো তোমার কি মনে হয়, মানে প্রথমে পুজোর বিষয়ে আসি, তারপর সরকারের বিষয়ে আসছি, যে এই যে 16টা বছর, এই 16 বছরে পুজোর কি কি চেঞ্জেস দুর্গা অনলাইন দেখতে পেলো? সব কিছু দেখছি আমি। এখন যদি আমাকে আর্টিস্টের নাম না বলা হয়, একটা ছবি দেখানো হয়, একটা মূর্তি, আমি একটা গেস করতে পারবো কোন আর্টিস্টের একটা মূর্তি। একটা প্রত্যেকটা আর্টিস্টের একটা সিগনেচার থাকে, একটা তার ভয়েস থাকে, সে ওই ভয়েস এক্সপেরিমেন্ট করে, ওই ভয়েসটা চেঞ্জ করে না। যেই বছর সেই ভয়েসটা চেঞ্জ করে, সেই কাজটা ফ্লপ হয়ে যায়। ভয়েসটা কোনো আর্টিস্ট চেঞ্জ করে না। ধরো এক্সাম্পল বলছি, সুশান্ত পালের একটা ভয়েস আছে, ওই কাজ দেখলে যেন কাউকে বলতে না এটা সুশান্ত পালের কাজ, ও দেখলেই বোঝা যাবে। প্রশান্ত পালের একটা ভয়েস আছে, সেরকম করে পার্থ দাসগুপ্ত একটা ভয়েস আছে, সনাতন দিনটা একটা ভয়েস আছে। ওই ভয়েস বা একটা কি বলবো, ওটা ঘরানা বলতে পারো, এটা তাদের কাজ করার একটা, না মানে তুমি 10 বছর পরও যদি আসো আর তুমি একটা ছবি দেখিয়ে বলে দাও এটা কি রিন্ডার কর, আমি বলতে পারবো না এটা রিন্ডার কর। আর যারা কিন্তু ওই 200টা ক্লাব প্রত্যেক বছর ভিজিট করে, তারা কিন্তু বলতে পারবে এটা রিন্ডার করা, এটা সুশান্ত পালে করা। তো ওই ভয়েসটা ওরা রাখে, ওই ভয়েসটা দেখে আমি এখন কিন্তু দেখতে পাই। আর আমরা এটাও মেনটেন করি আমাদের ওয়েবসাইটে, যে থিম কি ছিল, আর্টিস্ট কে ছিল, রিসেন্টলি আপডেট করা হয়নি, করে দেবো সবকিছু। আর্টিস্ট কে ছিল, আইডল আর্টিস্ট কে ছিল, ইলুমিনেশন কে ছিল, 2015 দিয়ে এইগুলো সব আছে, ডেট 2015 সব করে আছে। ইলুমিনেশন আর্টিস্ট কে ছিল, মিউজিক কে দিয়েছিল, ছবি কে দিয়েছিল, যদি 3জন ছবি দিয়ে থাকে 3জনের নাম থাকতে হবে ওয়েবসাইটে। আর ম্যাপ আছে, ম্যাপে জুম করলে তুই দেখতে পাবি আশেপাশে পাড়ায় কি কি ক্লাস্টার আছে, মানে এইখানে নামলে কি আমি 10টা পুজো দেখতে পারবো, 5টা পুজো দেখতে পারবো, কোনটা কোনটা করে কোনটায় যাওয়া যাবে, সব কিছু ফেসিলিটি আছে ওয়েবসাইটে। আর আবার আরেকটা জিনিস আছে, ওয়েবসাইটে ক্লাবের মেম্বারদের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ক্লাবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল 4 রকম দেওয়া আছে। যদি কাউকে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হয়, সোজা ক্লাবের সাথে যোগাযোগ করো, আমার সাথে যোগাযোগ করার কোনো দরকার নেই। আমাকে সাথে যোগাযোগ করলে ক্লাবের নাম্বার চাইলে আমি দিয়েছি, আমার সাথে যোগাযোগ করে আর্টিস্টের নাম্বার চাইলে আমি জিজ্ঞেস করি আর্টিস্ট কেন নেবে, কেন নাম্বার চাইছো। যদি আমার মনে হয় যে ঠিকঠাক লোক আছে, তাহলে আমি নাম্বারটা দিই, নাহলে দিই না। আচ্ছা, দুর্গা অনলাইন
দুর্গাপুজোর যেমন বিবর্তন দেখেছি, যেটা তুমি বললে যে হুম। যে বিবর্তন হলেও আর্টিস্টদের একটা সিগনেচার থাকেই, সেটা দেখলে 10 বছর আগেও বোঝা যেত, 10 বছর পরেও বোঝা যায়, আগামী 10 বছর পরেও সেটা বোঝা যাবে। যদি সিগনেচার হারিয়ে ফেলে সেটা আলাদা বিষয়, সেটা 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 আলাদা বিষয়। হ্যাঁ, সেটা তো একদমই আলাদা বিষয়। কিন্তু দুর্গা অনলাইন তো এই সরকার বদলও দেখেছে। হ্যাঁ। আর গত 2011-তে সরকার যখন বদল হয়, তারপরে দুর্গাপুজোর একটা ব্যাপক বৃদ্ধি ঘটে। কিন্তু এই যে বর্তমান যে সরকার বদল হলো, সেই সরকার বদল হওয়ার পরে প্রথম দিকে যদিও দুর্গাপুজো নিয়ে বেশ আশঙ্কা ছিল, বা এখনো কিছু কিছু জায়গায় এইটা দেখো, আশঙ্কা রয়েছে। এই বিষয়টা নিয়ে তোমার কি দেখো মতামত? যখন 11 সরকার পাল্টেছিল, কিছু কিছু পুজো সিপিএম এর নেতাদের পুজো ছিল, সেগুলো আস্তে আস্তে কমে গেছিল। আর তারপরে আস্তে আস্তে পুজো বেড়ে বেড়ে কিছু টিএমসির নেতাদের পুজো ছিল, সেগুলো বড় হয়ে গেছে। এবার আস্তে আস্তে কি হবে, যে যে পুজোর সাথে বিজেপি নেতা থাকবে তারা বড় হবে, আর যারা পুরোপুরি টিএমসির নেতার বলে পুজো করতে, তাদের একটু অসুবিধা হবে। কিন্তু যারা টিএমসি পুজো, ঠিক আছে, মানে পুজো করছে নেতা ছাড়াই, কিন্তু টিএমসির সাথে অ্যাফিলিয়েশন আছে, তাদের কোনো প্রবলেম হবে না। প্রবলেম হবে যারা নেতার নামে পয়সা নিয়ে পুজো করতো, তাদের একটা প্রবলেম। তো তোমার কি মনে হয় যে আর এইটা এইটা আরো আরো ব্যাপার আছে। সরকার তো রিসেন্টলি পাল্টেছে, হ্যাঁ, তো ওদের তো 2-3 মাস তো লাগবে অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে, মানে ওরা যা চাইছে ওটা দিতে। তারপরে ওরা নিশ্চয়ই কিছু বার করবে, এসওপি বার করবে, বা কিছু একটা গাইডলাইন্স বার করবে, যেটা ফলো করতে হবে। সেটা সরকারে যা বলবে সবাই সেটা মেনে করবে। কোভিডে তো কাজ হয়েছে, হ্যাঁ, সেরকমই হবে। কিন্তু তোমার তোমার কি মনে হয় যে এই যে তুমি বললে যে সরকারের বা পূর্বতন সরকারের যারা নেতা মন্ত্রী ডিরেক্ট পুজোর সাথে যুক্ত ছিল, আমরা কিছু নাম জানি যে যারা মানে পদে আসার আগে থেকে পুজো করে। হ্যাঁ, তাদের তাদের খুব একটা অসুবিধা হ্যাঁ, হওয়ার কথা পদে না। আসার আগে থেকে পুজো করে। কিন্তু আমরা সরকার বদলের সাথে সাথে দেখেছি, মানে পূর্বতন সরকারে, যে পুজোর সাথে পদের এবং রাজনৈতিক পদের একটা বিশাল একটা মেলবন্ধন হয়ে গেছিল, এবং যত বড় মাথা তার তত বড় পুজো। এই পুজোর মধ্যে রাজনীতিকরণটাকে তুমি কিভাবে দেখো? দেখো, দরকার আছে, এরকম নেই যে দরকার নেই। যদি পুজো রাজনীতিকরণ হতো না, 15 বছর আগে থেকে শুরু হতো না, পুজোটা আজকে এই জায়গায় পৌঁছতো না। একটা পুজোর তো একটা লোক লাগবে, যে লোকের দেখিয়ে বলবে এটা এই লোকের পুজো। একটা ব্র্যান্ড লাগবে, ঠিক আছে। ওই ব্র্যান্ডটা নেতা হতে পারে, একটা সেলিব্রিটি হতে পারে, যে কেউ হতে পারে। তো এই পুজোটাকে তো ধরো একটা নতুন পুজো, আমি তো ক্লাবের নাম দিয়ে ওখানে যাবো না, ওই নেতার নাম দিয়ে যেতে পারি, আমি সেলিব্রিটির নাম দিয়ে যেতে পারি, আর্টিস্টের নাম দিয়ে যেতে পারি। ক্লাবের নাম তো 2-3 বছর ওরা যখন ভালো কাজ করবে তখন আমি চিনব। তো আমাদের ওয়েবসাইটে যখন পলিসি ছিল, যখন আমরা এই অ্যাওয়ার্ড করতাম না, আমরা ভিজিট করতাম, আমরা বলতাম যে যদিও কোনো ক্লাব বলছে যে আমাদের এসে ছবি তুলতে হবে দাদা, প্রথম 2-3 বছর করেছি, আমি চলে গিয়ে ছবি তুলে, তারপর বলেছি আপনাদের ছবি আপনাকে বলতে হবে না তুলতে হবে। আপনার যদি ওই লেভেলে চলে যায় যে আমরা তুলতে আসবো, আমরা চলে আসবো। আপনার ওই লেভেল নিয়ে যান যে আমরা তুলতে আসবো, আমরা নিশ্চয়ই চলে আসবো। কলকাতার মধ্যে এই পার থেকে ওপার যদি আপনার ক্লাব চলে আসে কোনো লেভেলে, আমরা চলে আসবো। আপনাকে ওটা মানে রিকোয়েস্ট করতে হবে না। যদি কাজ ভালো করতে শুরু করে 2 বছর কাজ হলে আমি চলে আসবো। আমি আপনাকে এসে জিজ্ঞেস করবো 2 বছর আগেকার ছবি দিয়ে দিন। মানে প্রচুর ক্লাব প্রচুর ছবি কন্ট্রিবিউট করেছে। টালা বারোয়ারি, সন্তোষপুর লেকপল্লী, বকুল বাগান, সংঘর্ষী আমার কাছে 70s 80s ছবি এই এক্সিবিশনই লাগানো আছে। আমার কাছে 15-20টা ছবি আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট, সংঘর্ষীর দিকে দিয়েছে। ওই জামানা ওরা থিম পুজো করতো, বকুল বাগান, সংঘর্ষী, জগৎ মুখার্জি পার্ক, ওদের ছবি আমার কাছে আছে ওয়েবসাইটে। প্রবীণদা, দুর্গা অনলাইন তো এখন শুধুমাত্র ডিজিটাল আর্কাইভের মধ্যে নেই, মানে দুর্গা অনলাইনের বর্তমানে শারদ সম্মানও রয়েছে। তো এই এই যে শারদ সম্মান, বেশ কিছু বছর ধরে তোমরা করছো, ওটার এক্সপিরিয়েন্স কিরকম? দেখো, আমি প্রথমে আমাকে অনেকে বলেছে তুমি শারদ সম্মান করো। আমি কিছু ধরো 2012-13-তে আমি ওয়েবসাইটে বলে দিতাম এই 5টা ঠাকুর আমার ভালো লেগেছে, এই বছরে এই 5টা প্যান্ডেল আমার ভালো লেগেছে, নর্থের 3টে, নর্থের, এরকম করে দিয়ে দিতাম। এবার কিছু ক্লাব ওই লিস্ট থেকে বলছে তুমি তো অ্যাওয়ার্ড দিয়েছো, ওই অ্যাওয়ার্ডটা দাও আমাদের। বললাম ওটা ওখানেই লিস্টেড, আমি কোনো সার্টিফিকেট বা মেমেন্টও দেবো না। না না, তুমি যখন লিস্ট করেছো আমাদের একটা দেখাতে হবে যে আমরা একটা পেয়েছি। তো এই করে তখন আমি ভয় পেতাম যে কিছু নেতা মন্ত্রী যদি ফোন করে বলে আমাকে অ্যাওয়ার্ড দিতে হবে, তো আমি পারবো না। সেই করে আমি অনেকদিন অ্যাওয়ার্ডের সাথে যুক্ত ছিলাম। তারপরে কি হয়েছে, অ্যাকচুয়ালি 2019 অব্দি আমার ভাই আমার মেজর ফটোগ্রাফার ছিল, আমাকে বেশি ডিপেন্ড হতে হতো না। ভাই আর শতদ্রু মিলে কাজ চলে যেত। শতদ্রু আমাদের জন্য প্রচুর ফটোগ্রাফি করেছে, কিন্তু ভাই মেজর কাজ করে দিত। এবার কোভিডের সময় তার শরীর অসুস্থ ছিল, সে বলেছে আমি পারবো না ছবি তুলতে।
তখন আমি বলেছি যে ঠিক আছে, এবার তাহলে আমাকে অন্য কারোর একটা সাহায্য নিতে হবে। তখন সন্দীপন অস্ট্রেলিয়াতে থাকতো। সন্দীপনের টিম বলেছে, ইন্ডিয়ান ফেস্টিভ্যাল টিম, এরা বলেছে আমরা ফটোগ্রাফিটা করে দেবো তোমাদের জন্য, কিন্তু এটা বন্ধ করা যাবে না। এটা সোমনাথ দা সন্তোষপুর লেক করলি উনি ঠিক করিয়ে দিয়েছেন। ওনাকে বলেছি আমি বন্ধ করে দেবো, আমার তার কোনো উপায় নেই, ফটোগ্রাফার নেই। বলছে না, এটা বন্ধ করলে আমাদের কাজ চলবে না, ডিজিটাল আর্কাইভ বন্ধ করা যাবে না। আমরা তাহলে ফটোগ্রাফার ব্যবস্থা করে দাও। হ্যাঁ, করে দিচ্ছি। সন্দীপন পরের দিনই ফোন করলো, ফোনে 1 ঘন্টা কথা হলো। আমরা 2 বছর সঙ্গে কাজ করে নিয়েছি, কোনো দেখা নেই কোনো। তারপর আমার 22-এ প্রথম সন্দীপনের সাথে আলাপ হয়েছে, মানে ইন পার্সন। 2 বছর আমরা ভার্চুয়াল মোডে কাজ করে নিয়েছি। আচ্ছা, মানে সেইখান থেকে দুর্গা অনলাইন এবং ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল এক হয়ে গেছে। সেরা পুজো। হ্যাঁ, সেরা পুজো নয়, এবার হচ্ছে আমরা ওয়েবসাইটে 2010 থেকে যেহেতু ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ছবি দিচ্ছে, তো আমি শুধু আমার লোগো কেন লাগবে, ইন্ডিয়ান ফেস্টিভ্যাল লোগো থাকবে, তো ওটা দুটো আমরা জয়েন্ট লোগো করে লাগিয়ে দিতাম ওয়েবসাইটে প্রত্যেকটা ছবিতে। এবার এইটা ঠিক করা হলো যে এবার থেকে বাইরেও যদি কেউ কোনো ছবি দেয়, ইন্ডিয়ান ফেস্টিভ্যাল বাইরে থেকেও যদি কোনো ছবি দেয়, সেটা আমরা দুটো লোগোই লাগাবো। মানে যে ছবি আসুক দুজনের লোগোই থাকবে। দুটো 2020 পর দুজন লোগোই থাকবে। এবার হচ্ছে এটা করার পর আমরা তখন সন্দীপন কিন্তু তার আগে 5-7 বছর অ্যাওয়ার্ড করেছে ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। ওরা 10-12টা অ্যাওয়ার্ড দিত, ওদের একটা টিম ছিল, টিম বেরোতো অ্যাওয়ার্ড গুলো দিয়ে আসতো। ওরা সবসময় চেষ্টা করেছে এশিয়ান পেন্টসের একদিন আগে অ্যাওয়ার্ড গুলো ডিক্লেয়ার করে দেওয়া, যাতে কেউ এটা না বলে যে এশিয়ান পেন্টই টুকে দিয়েছে। এশিয়ান পেন্টসের দেখে এরা দেখে অ্যাওয়ার্ড দিয়েছে। মানে টালা প্রত্যয়কে প্রথম অ্যাওয়ার্ড আমরাই দিয়েছিলাম 2017 সাল। 2017 সাল এশিয়ান পেন্ট ডিক্লেয়ার হওয়ার আগে আমরা অ্যাওয়ার্ড দিয়ে এসেছিলাম। ওই অ্যাওয়ার্ডটা ওরা যত্ন করে রেখেছিল। তো এরকম করে প্রচুর গল্প ছিল ওদের। তো এইসব গল্পের মধ্যে কি হলো, আমরা 2010-20 অয়ন আছে দেবী প্রণাম, তাদের একটা অ্যাওয়ার্ড হতো, কি নাম ছিল, দেবী প্রণাম অ্যাওয়ার্ড বলেই ছিল নামটা। তো ওটা 2023 অব্দি অয়ন করেছিল। তো আমরা ওদের পার্টনার ছিলাম, মানে প্রাইমারি পার্টনার। মানে আমরাই গ্রাউন্ড ওয়ার্কটা করতাম, ও গাড়ি ফাড়ি সাপোর্ট ফাপোর্ট দিয়ে দিত, আমরা গ্রাউন্ড ওয়ার্কটা করতাম। কিন্তু ওরটা কিছুটা হ্যাপাজার্ড ছিল ব্যাপারটা। ওকে কেউ যদি ফোন করে ডেকে নিত, ও নর্থ থেকে সাউথে চলে যেত একটা পুজো দেখতে, আবার নর্থে ফিরতো, ওইটা আমরা পারতাম না। এবার ও একটা পয়েন্টে বলেছে আমি এটা বন্ধ করে দেবো। তো একটা বছর অ্যাওয়ার্ড সেরেমনিটা আমরাই শুধু করেছি, ও আসেনি অ্যাওয়ার্ড সেরেমনি। আমরা মেমেন্টো কিনেছি, আমরা সাপোর্টার ক্লাবকে ডেকেছি, আমরা বলেছি যে ও আর করবে না, কিন্তু যেহেতু অ্যাওয়ার্ড হয়েছে আমরা অ্যাওয়ার্ডগুলো দেবো, অ্যাওয়ার্ড ডিক্লেয়ার করা হয়েছে আমরা দেবো। তো ওটা হয়েছিল 22-এর পর মনে হয়। তো তখন অব্দি আমরা 2-3 বছর দেবী প্রণামের সাথে করেছি। তারপরে আমরা বললাম যে এবার ওদের সেরা পুজো নামেই কিছু ছিল, আমরা বললাম ওই ব্র্যান্ডটাই রেখে নেবো, দেবী প্রণাম সরে গেছে, আমাদের নামগুলো টপে চলে যাবে। দুর্গা অনলাইন আর ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেরা পুজো। তো সেখানে তো তুইও যুক্ত আছিস, কিছুটা জানিস। তুই ডিসকাভারি অ্যাওয়ার্ডটার জন্য তোরাই রেকমেন্ড করিস যে কি পুজোকে ডিসকাভারি দেওয়া হবে। তো কিছু ফটোগ্রাফার্স আছে যারা ডিসকাভারিটা চুজ করে দেয়। তো এই ব্যাপারটা নিয়ে সারসম্মানটা হলো। আর এবার সুস্থ করেই হচ্ছে, 3-4 বছর ধরে আমি পুরোটাই করছি, ফুল ফ্লেজেডলি করছি আমি আর সন্দীপন মিলে। আর আমরা প্রায় 26টা তো দিই এটা। কিন্তু ধরো এই যে মানে রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে যে অনেক পুজো সংগঠক বা পুজো কমিটি যে কমপ্লেন্সটা আনছে যে শারদ সম্মান বা শারদ পুরস্কার যে সংস্থাগুলো, তারা ঠিক করে ভিজিট করছে না, তারা ঠিক করে প্যান্ডেলে আসছে না, তাদের প্যানেল ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ, তৃতীয়া চতুর্থীর দিন তারা লিস্ট বার করে দিচ্ছে, যেখানে তৃতীয়া চতুর্থীর দিন তখনও প্যান্ডেলে কাজ চলতে থাকে। এটা অনেক বক্তব্য আছে। হ্যাঁ, তো সেইখান থেকে মানে ইভেন বলছে যে মানে ঠাকুর দেখার জন্যই একটা পুরস্কার বার করা, যাতে গাড়ির সামনে ওই একটা লেভেল লাগিয়ে প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে ভিভিআইপি ট্রিটমেন্টটা পায়। তো এই বিষয়টা তোমরা কিভাবে দেখো, তোমরা কিভাবে দুর্গা অনলাইন বা ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেরা পুজোকে জাস্টিফাই করছো? ঠিক আছে, এটা নিয়ে একটু লম্বা বক্তব্য আছে, বলবো। এই যে পুরস্কার আমরা 300টা মতো নাম পাই, 320, 325। এবার একটা তো লজিস্টিক ব্যাপার আছে, 325টা আমি ফার্স্ট রাউন্ড করাতেই পারবো না। 325টা ফার্স্ট রাউন্ড করাতে যা খরচা হবে 325টা জায়গায় ভিজিট করতে আমি পারবো না। তো আমাদের একটা 110 বা 120টা জায়গায় আমরা ফার্স্ট রাউন্ড ভিজিট করাই। তো এই 110-20 আমরা কোভিডে ঠিক করেছি, যে কোভিড থেকে বুঝেছি কি করে 110টায় নামাবো। সেটা হচ্ছে তোমরা ছবি পাঠাও, বা আমরা যদি অন্য কোথাও ভিজুয়ালি দেখতে পাই যে এই মণ্ডপগুলো ভালো হয়েছে, ওইখান থেকে আমরা একটা 120 মতো একটা লিস্ট করি। সেটা আমাদের করতে হয়, মানে কোনো উপায় নেই। যদি কেউ ভালো কাজ করছে তারা ছবি পাঠায়, আমরা সিলেক্ট করে ওদের 120তে ঢুকিয়ে দিই। 120 আমরা 3টে বা 4টে টিমে ভাগ করে 2-3 দিনে ওইগুলো সেরে নিই। তারপরে এখন আমাদের যা লাস্ট বছর করেছিলাম,
আমরা 40টা পুজো আমাদের ফাইনাল রাউন্ড জাজ গেছে। আচ্ছা, মানে 300টা যে পুজো তারা ছবি পাঠাচ্ছে, হুম, হ্যাঁ, সেখান থেকে একটা সিলেকশন প্রসেস চলছে। চলছে। সেখান থেকে যে 110-120টা পুজো আসছে, সেটা 4 দিন বা 3 সেটা 3 দিন বা 4টা গাড়ি করে 2 দিন ঘোরা মানে ওই 120টা পুজো Visit হলো। ভিজিট হচ্ছেই, তো কম্পালসারি ভিজিট হচ্ছে, এবং সেখান থেকে তারপর ফাইনাল রাউন্ডে 40টা পুজো। ফাইনাল রাউন্ডে কি করছি আমরা, আমাদের জাজ যাচ্ছে, মানে দুজন জাজ আছে, একটা গাড়িতে একজন নর্থে বেরোলো, একটা গাড়ি সাউথে বেরোলো, আর একদিন ওরা দুজন সঙ্গে বেরোলো। ঠিক আছে, এবার ওরা যে একজন বলে দিল এটা খুবই সুন্দর, ওটাকে একটা আমরা দিয়ে দিলাম যে তোমরা একটা অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে আছো, সিলেক্ট হয়ে গেছো, 26টার মধ্যে একজন চলে এসছো। এই করে করে আমরা 26টার মধ্যে বা 22টার মধ্যে আমরা অলমোস্ট ওই সময় যখন আমরা জাজেসরা যায় তখনই ওরা অলমোস্ট 12-15টা ঠিক করে দেয়, আর বাকি যে 10-12টা ওদের ডাইসি থাকে ওটা ওরা ফাইনাল দিন এসে ঠিক করে। আর আমরা এটা ইন্টারফেয়ার করি না, যে জাজ সেই বুঝবে সেই করবে, আমরা একদম ইন্টারফেয়ার করি না যে এই আমার বন্ধু বলে তো কলকাতায় 200টা পুজো আমার বন্ধু, 80টা আর্টিস্ট আমার বন্ধু, সবাইকে প্রাইজ সবাইকে তো দিতে পারবো না। যে ভালো কাজ করেছে, যে যোগ্য তাকে দিতে হবে। আর এটা একটা মানে মানে অ্যাওয়ার্ড রান করাটা ছোট ব্যাপার নয়। এশিয়ান পেইন্ট যখন 35টা গাড়ি বার করে, একটা গাড়ির তো পুজোর সময় কি ভাড়া হয়, 7 সিটার গাড়িগুলো কি ভাড়া হয় সবাই তো জানে, তো ওই লজিস্টিক তো দেখতে হবে। 300টা পুজো কি আমি ভিজিট করতে পারি? তাহলে আমাকে করতে হবে যে আমি 120টাই নাম নেবো। 120টা তো নাম আমি বুঝবো কি করে যে 120টা নাম নিচ্ছি এরাই ভালো? হ্যাঁ, কারণ এখন তো অনেক পুজো আছে যারা ছোট পুজো, যাদেরকে আমরা মানে হয়তো ভেবেছি যে ভালো পুজো করবে না, হ্যাঁ, কিন্তু হট করে দেখা গেল চলন্তিকা হতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে আগে বছর গল্ফ গ্রিন হয়েছে, জোড়াবাগান ছাত্র সংগতি বলে একটা পুজো গত বছর উঠে এসেছে, চালতা বাগান ডিএল রায় স্ট্রিট করেছে সেই পুজোটা, পিয়ালিদি করেছিল, সেটা খুব ভালো করেছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে তোর জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব, ঠিক আছে। তারপর সাউথে প্রচুর, হরিদেবপুরের দিকে প্রত্যেকটা বছর একটা নতুন ক্লাব উঠে আসে, হরিদেবপুর বেহালায় একটা নতুন ক্লাব উঠে আসে, আসবে ওটা, মানে ওদের ওরা ডিএনএ তে চলে এসেছে যে একটা দুটো ক্লাব নতুন উঠেই আসবে। হ্যাঁ, মানে ওই নাম দেখে 110-20টা না করা যায় না, ইয়ে করা কখনো সম্ভব নয়। তুই নাম দেখে বলতে পারিস যে এই 20টা-25টার ছবি না পাঠালেও এরা ভালো পুজো করবে, করতে এসছে, অনেক বছর করে করছে, প্রতি বছরই তারা ভালো করে, ঠিক আছে। ওই করে 20-22টা যে ছবি না পাঠে তাও রাখতে হয়, কিন্তু তার বাদে আমরা ছবি দেখেই রাখি, ছবি ভিডিও দেখেই রাখি, সেই ইয়েটা থাকে তোমাদের। আমরা কোভিড থেকে শিখেছি ওটা করতে, মানে কোভিডে ওটা না করলে তো করা সম্ভব ছিল না, ভিজিট করা তো এতগুলো সম্ভব ছিল না। তার আগে কিন্তু আমরা 150টা ভিজিট করতাম, হয়তো জান বেরিয়ে যেত, 150টা ভিজিট করা খুব চাপ। তারপরে এভাবে টিম করে স্প্লিট করে। হ্যাঁ, আচ্ছা প্রবীণদা, লাস্ট কয়েক বছর দুর্গাপুজোয় একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, মানে একটা নতুন টার্ম অ্যাড হয়েছে, যেটা হচ্ছে দুর্গাপুজোয় টিকিটিং একটা প্রসেস। এটা নিয়ে তো এই টিকিটিং প্রসেস নিয়ে অনেক মানে টিকিটিং এর ফরে অনেক মন্তব্য রয়েছে, টিকিটিং এর এগেইনস্ট অনেক মন্তব্য রয়েছে। তো তোমার কি মনে হয় দুর্গাপুজোর টিকিটিংটা কতটা দরকার, বা মানে কি প্রয়োজনীয়তা আছে বলে তুমি মনে করো? এই দুর্গাপুজোর টিকিটিং ব্যাপারটা নিয়ে দুর্গা অনলাইন একবার 2015 সালে আমি চাকরি ছেড়ে এসে টিকিটিং করতে শুরু করেছিলাম। আমি 60টা ক্লাবকে অ্যাপ্রোচ করে 50টা ক্লাবকে রাজি করাতে পেরেছিলাম যে আমি ওদের টিকিট বিক্রি করব। 25টা ক্লাব সাউথে, 25টা ক্লাব নর্থে, ইনক্লুডিং অনেকটা হেভি ওয়েট ক্লাব ছিল অনেকগুলো। আর টিকিটের দাম আমরা রেখেছিলাম 100 টাকা, সাউথের টিকিট 100 টাকা, নর্থের টিকিট। যদিও ওটা সাকসেসফুল হয়নি, আমি অনেকটা মানে অনেক আগে করে ফেলেছি, এটা হয়তো 4 বছর পরে করলে এটা সাকসেস হতো। তো ওটাই আমি লস খেয়েছি, লস খেয়ে আবার চাকরিতে করতে চলে গেছি। 4 মাস চাকরি ছেড়ে এখানে কাজ করলাম, তারপর আবার ওই ম্যানেজার আমাকে নিয়ে নিল, তো আমি চাকরিতে চলে গেলাম। তো এই আমরা করেছিলাম, করে কি হলো যে আমি প্রত্যেকটা ক্লাবকে না একটা প্রিন্ট আউটে লিখে দিয়েছিলাম যে কি প্রসিডিয়ার, কত টিকিট বিক্রি হলে কে কত টাকা পাবে আর তাকে কি করতে হবে সে টাকা দিয়ে, সেসব পুরো লিখিয়ে দিয়েছিলাম, একদম 2 পাতায় পুরো প্ল্যানটা লিখে দিয়েছি। পুরো প্ল্যানটা তাদের কাছে ছিল। তো ওইটা কেউ না কেউ একটা ক্লাব, আমি জানি না কে, একটা ক্লাব হয়তো ওটা বুক মাই শোকে দিয়ে দিয়েছে। এবার আমি একটা সিঙ্গেল পার্সন, আমি আম্বানির সাথে থোড়ে পারবো, বুক মাই শো তো আম্বানির, হ্যাঁ, মুকেশ আম্বানি সাথে আমি থোড়াই পারবো। ওদের ইনফ্রাস্ট্রাকচার আছে, ওদের টিকিটিং প্রিন্টিং এর ব্যবস্থা আছে, ওদের অলরেডি লোক আছে যারা টিকিট সেল করে দেবে, প্রচুর বড় সেক্টর। হ্যাঁ, তো ওদের সাথে আমি পারলাম না, আমি বুঝে গেলাম ওদের সাথে আমি পারবো না, আমি বেরিয়ে গেলাম। আচ্ছা প্রবীণদা, আর এখন যেটা হচ্ছে প্রিভিউ শো, তো তখন আমরা এটা ভাবতে পারিনি, এটা আমাদের দোষ, আমরা নর্মাল টিকিটিং করেছিলাম, আর আমরা ওই টিকিটিং গুলো 60 থেকে ভ্যালিড করেছিলাম।
এখন তো পঞ্চমী থেকে হয় বা ষষ্ঠী থেকে হয়, বা প্রিভিউ শো যেটা আপনি preview বলেছেন shot। তো Preview মহালয়ার shot আগে ঠিক থেকে আছে, হচ্ছে। এটা মানতে হবে যে একটা লোক বার করেছে, সবাই চেনে তাকে, ও একটা লোক বার করেছে, এটা আর কেউ ভাবেনি। ঠিক আছে, টাকা পয়সা যা খুশি হয়েছে, ওটা নিয়ে আমার বক্তব্য নেই, কিন্তু ও একটা লোক বার করেছে, এটা ইউনিক জিনিস ছিল। ওই ইউনিক টেস্টের জন্য ওনাকে একটা ক্রেডিট দিতে হবে, যে উনি এই ব্যাপারটা বুঝেছেন, একটা ব্যবসাটা বুঝেছেন, ব্যবসাটা করেছেন। বাকি কেউ করেনি, কেউ ভাবেনি। আমি টিকিটিংটা ভেবেছিলাম, কিন্তু ওই দিক থেকে আমি ভাবতে পারিনি যে আমি বললে ক্লাবগুলো 6 দিন এক্সট্রা খুলে রাখবে আমার জন্য। হ্যাঁ, এটা কেউ ভাবতে পারে না। যে ভেবেছিল সেই হ্যাঁ, বিষয়টা, সে যে ভেবেছিল সে ভালো ভেবেছিল। যে ভালো ভেবেছে, সে গেনও করে নিয়েছে বিষয়টা। ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক, তো আচ্ছা, এই দুর্গা অনলাইন চালাতে তো তোমার একটা মানে বিশাল হেডেক, মানে ধরো একটা ওয়েবসাইট, একটা শারদ সম্মান, তো এর তুমি যেমন আছো, তুমি যেমন বললে যে আম, সন্দীপন দা বলে একজন রয়েছেন, তিনি অস্ট্রেলিয়ায় থাকেন। হুম। হ্যাঁ, তো এটা ছাড়াও তো একটা নিশ্চয়ই টিম হ্যাঁ, রয়েছে। তো বলে দেবো। তো দেখো, মানে একজন তো, আমি ওয়েবসাইটটা পারি, ওয়েবসাইটটা করতে বুঝে গেছি, আমি এখন অবধি আমি আপলোড করি ওয়েবসাইটটা। আর একটা জিনিস আছে, আমাদের আগে নাম ছিল durgaonline.com, কিছু একটা গন্ডগোলের জন্য এখন রিসেন্টলি আমরা চেঞ্জ করেছি durgaonline.co.in। তো ওটা থেকে এখন সবকটা পেজ ওখান থেকে দেখা যাবে। আর আহ, এই টিমটা কিন্তু 2008 থেকে 11 অবধি, মানে 10-এ শুরু হয়েছে, কিন্তু 8 থেকে 11 অবধি ছবি তুলেছে নবীন, আমার ভাই নবীন ধানুকা। সে হচ্ছে মেজারলি ছবি তুলেছে। তারপর 80% ছবিগুলো ওই সময়কার ওরই। ও নিজেও 200টা মণ্ডপ প্রত্যেক বছর দেখে নিত। তারপরে শতদ্রু অনবোর্ড হয়েছিল, শতদ্রু অনেক দিন 20-30% মতো সব ছবি কন্ট্রিবিউট করেছে। তারপরে কোভিডের সময় ঠিক সন্দীপনের টিম, পুরো ইন্ডিয়ান ফেস্টিভ্যাল টিম অনবোর্ড হয়েছে। তো ইন্ডিয়ান ফেস্টিভ্যাল টিম মনিটারি সাপোর্ট আর গ্রাউন্ড সাপোর্টে প্রচুর ছবি ওরা ইয়ে করেছে। হ্যাঁ, কিন্তু যে এই এক্সিবিশন আর এই যে ব্যাপারগুলো, যে ওর মানে সন্দীপন ভালো ফটোগ্রাফার, নিকন ফটোগ্রাফার, তো ওর কানেকশনস আছে, ওর ফটোগ্রাফারে মানে কানেকশনস গুলো রয়েছে, প্রচুর ফটোগ্রাফার্স রয়েছে। যেমনি আমাদের এখন সৌরভ দা আছেন, সৌরভ দাও কিছুদিন বেরিয়েছেন, আমাদের জন্য ছবি তুলেছেন, সৌরভ দার টিম ছবি তুলেছে। সৌরভ দা লেন্সাইজেশন, ক্যামেরা ট্রেজার্স, এখন আইপিজিসি হয়ে গেছে। তো সৌরভ দা টিমও কিছু ছবি তুলেছে। তো এই করে করে হয়েছে। এখন যে আমার মেজর কন্ট্রিবিউটর লাস্ট 6 বছর ধরে, তার মধ্যে হচ্ছে তুই আছিস, ঠিক আছে। তার মধ্যে হচ্ছে দিনও প্রচুর কালেকশন আমাকে দিয়েছে, ভিডিও ছবি সব দিয়েছে। তারপরে হচ্ছে অঙ্কিতা আমাদের জন্য প্রচুর রিল করে, অঙ্কিতা সাধু খান। তারপরে হচ্ছে দু একটা নাম আমি মিস করতে পারি, কিন্তু এরা মেজর মেজর কন্ট্রিবিউটার। ওয়েবসাইটটা আমি একাই দেখি। ফেসবুক পেজও আমাদের 20 লাখের আশেপাশে ছিল, একদম 19,30,000 না কত চলছে। অত ফলোয়ার দুর্গাপুজো বাজারে তো কারণ নেই। রিলিজিয়াস অর্গানাইজেশনে 3-4টে রিলিজিয়াস অর্গানাইজেশন, যেরকম হচ্ছে খাটু শ্যামজি, ওদের পেজগুলো আমাদের থেকে বড় ছিল, বড় আছে, বা আর কেউ নেই মার্কেটে। এরকম এরকম টুকরো 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 তোমার বেশ কয়েকটা টিম আছে যারা, হ্যাঁ, পুরো তোমরা আর বিষয়টা দেখো। এই টিমগুলো সব নন পেড টিম, সবাই প্যাশনে কাজ করে। মানে আমি শুধু ওদেরই ইনভাইট করি আমার জন্য কাজ করার জন্য, যারা প্যাশন নিয়ে কাজ করে। দুর্গাপুজো যাদের প্যাশন আছে, যারা পুজো পাগল লোক আছে, তাদেরই খুঁজি, তারাই আমার জন্য, আমার মতো পাগলের জন্য ওরকম পাগলই লাগবে যারা কাজ করতে পারবে। সে তো 100 বার। আচ্ছা, এই যে তুমি দুর্গাপুজো নিয়ে এতটা প্যাশনেট, হ্যাঁ, দুর্গাপুজো পাগল, যে কারণে আমরা একদম প্রথমে শুরুতেই বললাম যে আজকে আমাদের সাথে পুজো পাগল একজন রয়েছে। তো এই পাগলামি করতে করতে তো এরকম অনেক পুজো আছে যেগুলো মনে রয়ে গেছে, মানে হ্যাঁ, যেগুলো হ্যাঁ, মানে হয়তো রিসেন্ট নয়, হয়তো অনেক পুরনো, কিন্তু এমন এমন একটা কাজ, হ্যাঁ, যে কাজটা মানে নাম শুনলেই এখনো চোখে ভাসে, বা প্রচন্ড পছন্দের, প্রচন্ড কাছের, এরকম কয়েকটা। ইয়ার গুলো অল্প আমি 19-20 বলতে হ্যাঁ পারি। হ্যাঁ হ্যাঁ, এরকম কয়েকটা পুজো যদি আমাদের ইয়ে করো। দেখো, একটা কাজ হচ্ছে সুশান্ত পাল, যেটা বাদামতলায় করেছিল 2009 বা 10 সালে, যেটা পুরো এলাকাটা এঁকে দিয়েছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটায় আমি দেখে অবাক হয়ে গেলাম। একটা জানলা খুললো, জানলা থেকে একটা বুড়ো কাকিমা বেরোলো, কাপড়টা শুকিয়ে দিল, আবার বাড়িতে ঢুকে গেল। আমি বললাম এটা কি কনসেপ্ট, পুরো এলাকাটা ওনার হয়ে গেল। ঠিক আছে, আর ওই রংগুলো ওই এলাকাটা অনেকদিন ধরে রেখেছিল, 4-5 বছরের রংটা রেখেছিল, এখনো বোধহয় আছে, মানে এখনো হয়তো এখনো আছে, এখনো আছে। তো ওই রকম একটা কাজ, যে আমি পুরো ল্যান্ডস্কেপটা আমার মতন করে করবো। দুর্গাপুজো কিন্তু সাইট স্পেসিফিক ইনফরমেশন। দুর্গাপুজো কিন্তু এরকম নয় যে আমি এইটা পারি, আমি এইটাই করব।
এটা সাইটটা মেপে করতে হবে যে এই সাইটে এতটা জায়গা আছে, এটাকে কি করে ইউটিলাইজ করা যায়। ওই জায়গায় কোন কাজটা কিভাবে কি ভালো কিছু লাগে। হ্যাঁ। পুজো মাঠে পুজো করে, কিছু পুজো গলির মধ্যে করে, কিছু পুজো সরু গলির মধ্যে করে। নলিন সরকার স্ট্রিট, হাতিবাগান নবীনপল্লী, হাতিবাগান সার্বজনীন, ওই গলির মধ্যে ওরা ফাটিয়ে দেয়। কেন কি আর্টিস্টকে এইটাই ওর ক্যানভাস, এতটা জায়গায় ক্যানভাস, এর মধ্যে যা খুশি কর, ওই ক্যানভাস ভেবে কাজ করতে হবে। তো এরকম করলে বললে সুশান্ত পালে ওই কাজটা বললাম। তারপর পার্থ দাশগুপ্ত একটা করেছিল 25 পল্লীতে কাজ, শ্যাডো নিয়ে মেটালিক ইনস্টলেশন ছিল 2012 মনে হয়, মেটালিক ইনস্টলেশন ছিল। আর ঠাকুরের পিছন দিক থেকে যে লোকগুলো যাচ্ছে তাদের শ্যাডো গুলো একটা সাদা কাপড়ে পড়ছে, আর দারুণ লাগছে। মানে তুমি দাঁড়িয়ে আছো, তুমি দেখছো একটা শ্যাডো বেরিয়ে যাচ্ছে। ওই ওই কাজটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম। আর ওই কাজটা নিয়ে পার্থদা একটা বই বের করেছিলেন, 500টা কপি ছাপিয়েছিলেন, একটা কপি আমাকে গিফট করেছিলেন, আমার খুব ভালো লেগেছে। ওই বইটার মধ্যে একটা চ্যাপ্টার ছিল যে একটা ডাক্তার দেখছে যে আইয়ের পার্সপেক্টিভ থেকে বলছে যে চোখ কেন দুর্গাপুজোকে ভালোবাসে। ওই 3 পাতা একটা চ্যাপ্টার ছিল, ওর মধ্যে 8-10টা চ্যাপ্টার ছিল এরকম। তো ওই 3 পাতার চ্যাপ্টারটা পড়ে আমার এইরকম একটা ভিজুয়ালাইজেশন হলো যে এই এই যে যিনি লিখেছেন, মানে উনি দুর্গাপুজোটাকে একটা মানে ডক্টরের দিক থেকে, মানে অপথলমোলজি বা কি একটা বলে চোখের যে এই টার্মটা, ওই টার্মের দিক থেকে দেখে বলছেন যে চোখে যখন এই পোর্শনে এই লাইট পড়ে বা এই জিনিস পড়ে তখন আমাদের ব্রেন কি করে রিয়াক্ট করে, তাই জন্য আমাদের এই ছবিগুলো ভালো লাগে। এই টাইপের কিছু ছিল। তারপরে হচ্ছে সনাতন দিনদার কিছু কাজ আমার খুব ভালো লাগে, মূর্তিগুলো যেরকম হচ্ছে এই মূর্তিটা আমার খুব ভালো লেগেছিল, বারিশা ক্লাব। তারপরে নলিন সরকার স্ট্রিটে ওই 2009 বা 10-এ ভাসমান দুর্গা যেটা। ভাসমান দুর্গা, ওটা আমাকে বাপিনদা দেখিয়েছিল। তখন আমার দুর্গা অনলাইন শুরু হয়ে গেছিল, 10 বা 11 ছিল ওটা, দুর্গা অনলাইন শুরু হয়ে গেছিল, 11 হবে তাহলে। তো আমি চলে গেছি ক্লাবে, আমি ফোন করে গেছি, 2-3 জনের নাম্বার আছে, আমি ফোন করে গেছি ক্লাব থেকে। বলেছে সনাতন দিনটা দাঁড়িয়ে আছে বাইরে, আমার সাথে ছবি টবি তুললো, বললো ভিতরে যাও দেখে আসো। বাপিনদা নিয়ে গেল, আধ ঘন্টা আমি মণ্ডপ থেকে বেরোতে পারি। হ্যাঁ না, ওই কাজটা অসাধারণ কাজ ছিল। ঠিক আছে। তারপরে হচ্ছে প্রশান্ত পালের তালা বরাবর, এই রিসেন্ট কাজ গত বছরের আমার এত সুন্দর লেগেছে আমি বলতে পারছি। তারপর হচ্ছে লাস্ট বছর এই কাজটা কেন্দ্রীয় শান্তি সংঘ, মিউজিকটা সুন্দর ছেলে যে মিউজিকটা করেছে, আমি মণ্ডপে ঢুকছি, কিছু না দেখে আমার গায়ে কাটা দিয়ে দিয়েছে যে এই মিউজিকটা মানে ওই যে বিট গুলো পড়ছে, ওই বিট গুলোর সাথে যে কি সিঙ্কে মিউজিকটা বাজছে, মানে এত সুন্দর লেগেছে আমার কাজটা যে কি বলবো। আমি ওখানে 20 মিনিট দাঁড়িয়ে আছি, বাকিরা জাজ করছে যা খুশি করছে, আমি 20 মিনিট শুধু তাকাচ্ছি চারিদিকে যে কি করে এটা সম্ভব। তারপরে হচ্ছে এটা বলে দিলাম ভবতোষ সুতারের আমার ভালো লেগেছিল, এটা এর সবটাই ব্যক্তিগত মত। আমার ভালো লেগেছিল ভবতোষ সুতারের নাকতলা যেটা পিতল মহাগনি করেছিল, ওটা ফটোজেনিক ছিল না, ফটোগুলো ভালো আসছিল না, কিন্তু আমার দেখে ভালো লেগেছে। আরেকটা ছিল ওই যে পাথরের করেছিল, এটা পাথর, আচ্ছা, হ্যাঁ, ওটা পাথরের প্রতিমা। ওটা উনি চাঁদের আমাকে দেখেছেন। তো চাঁদের প্রতিমাটা করার জন্য, পাথর কাটার জন্য দুটো লোক এসছে, কিন্তু একটা উনি মাটির মূর্তি করে রেখে দিয়েছেন। ওই মাটির মূর্তিটাকে ক্যালিপার দিয়ে মেপে ওরা পাথরগুলো কাটছে। আমি বললাম পাথর কাটার কোনো দরকারই নেই, তুই মাটির মূর্তিটা যদি বসিয়ে দাও, সেও একই আবার পাবে যেটা পাথর পাচ্ছে। হ্যাঁ, ইভেন নাকতলার ওই মূর্তিটা এখনো পর্যন্ত ইকো পার্কে বসানো রয়েছে। ওইটা ওটার পক্ষে বিপক্ষে প্রচুর কন্ট্রোভার্সি আছে। প্রচুর আর্টিস্ট বলেন যে এটা দুর্গাপুজো, এটা 12 দিন 10 দিন যত দিনের ফেস্টিভ্যাল, তারপর মাকে ভাসান দিতে হবে। না, কিন্তু মানে পাথরের যে প্রতিমা ওটা তো রিস্টোর করে রাখাটা, মানে যেহেতু মিডিয়ামটা পাথরের মানে মাটির নয়, দুর্গাপুজো রিস্টোর করার জন্য নয়, দুর্গাপুজো হচ্ছে রিস্টোর করার জন্য না, এটা আমার মতামত। অন্য একটা মতামত থাকতেই পারে। দুর্গাপুজো একটা টেম্পোরারি আর্ট ইনস্টলেশন ফাংশন, টেম্পোরারি আর্ট ইনস্টলেশন ফেস্টিভ্যাল। ওই ফেস্টিভ্যালে এটা ম্যাটার করে না যে একটা লোক হিন্দু না খ্রিস্টান না মুসলিম, এটা ম্যাটার করে না। অনেক পুজো কমিটির মাথারা মুসলিম আছে, তুমি জানো, চেতলা অগ্রণী। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, মানে হিসেবে তো দুর্গা পুজো তো মানে সর্বজনের পুজো, যেগুলো আমরা সার্বজনীন আমরা বলি। হ্যাঁ, আমরা তো দুর্গা পুজোয় মানে জাত পাত ধর্ম এইসব আমরা দেখি না, এটা এখানে আমরা সব মানে যারা মানে হিন্দু নয়, যদি আমি বলি হিন্দু ছাড়া অন্য জাতির বা অন্য ধর্মের যারা রয়েছে, তারাও তো রাতভর জেগে ঠাকুর দেখছে, আমাদের সাথে পাল্লা দিয়ে একসাথে দেখছে। তাহলে আমরা কি করে বলবো যে এটা খালি আমাদেরই ফেস্টিভ্যালটা তো সবার। ফেস্টিভ্যাল সব রিসেন্ট আর্টিস্টদের মধ্যে আমার প্রদীপ দাস আর পিন্টু সরকারের কাজ, পিন্টু শিকদার কাজ খুব ভালো লাগে। আর পিয়ালি সাধুখানের ঠাকুরগুলো খুব ভালো লাগে। অর্জুনপুর, এখানে গ্যালারিতে কোথাও একটা আছে, আমার ভাইয়ের তোলা একটা ছবি, হ্যাঁ আছে 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 অর্জুনপুরের কাজ
পিয়ালি সাধু খান অর্জুনপুরে যে ওই মাটির কাজের প্রথম অর্জুনপুরে করেছিল, ওই কাজটা আমার খুব ভালো লেগেছে। তারপর হচ্ছে এইগুলোই হলো এক, মানে এইরকম এরকম কাজগুলো আরো তোমার অনেক আরো অনেক হয়তো আছে। অনেক আছে। হ্যাঁ, কিন্তু এই মানে আমি ভুলে গেলে কারণ নাম একটু ক্ষমা করে দেবেন। প্রচুর কিন্তু আছে। এই কাজগুলো তোমার এখনো এখনো মনে রয়ে গেছে। প্রদীপ দাসের রিসেন্ট কাজের মধ্যে আমার ওইটা খুব ভালো লেগেছিল, যেটা বেহালা ক্লাবে করেছিল, সুন্দরবন নিয়ে কাজ। আরণ্যক 2024 হ্যাঁ, সালে। প্রচুর লোকের প্রচুর কন্ট্রোভার্সি আছে, প্রচুর কিছু বলে, কিন্তু আমার ওটা ভালো লেগেছে। আমার ওটা মতামত, হ্যাঁ, এটা তো পার্সোনাল, নিজের যেটা ভালো। লোকের একটা পার্সপেক্টিভ থাকে দেখা। হুম। আমার আমার আমি আমার পার্সপেক্টিভ কি বলেছি, ওটা ভালো লেগেছে, আমার ভালো লেগেছে, হ্যাঁ। কারোর কিছু করার নেই। হ্যাঁ। তার ওই কাজ কি বলে সাদা করেছিল আমার পল্লীশ্রীতে, হ্যাঁ, ওইটা একটা পয়েন্টের পর তারা তারা দেখাচ্ছে, তারা তারা দেখাচ্ছে। এবার আমি ওখানে গিয়ে বুঝতে পারছি না, আমি তো আকাশে তারা দেখতে পারছি না, তারা করতে গেল একটা ব্ল্যাক কাপড় লাগিয়ে তার উপর তারা লাগিয়ে দিয়েছে, ব্ল্যাক কাপড়টা ইনভিজিবল, দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটাই তো কাজের নিপুণতা তাদের। তারপরে একটা কাজ করেছিল শিবুদা, করেছিল চক্রবেরিয়াতে অনেকগুলো ওই ফাইবারের বা কোনো একটা রিফ্লেকটিভ Drop ছিল। ড্রপ টাইপে ঝুলিয়েছিল, সেটা নিচে দাঁড়ালে কি অনুভব হচ্ছে মানে। আর তারপরে কিছু রূপচাঁদ কুন্ডুর যেগুলো ভারত চক্রের কাজ করতো, হ্যাঁ, একটা মাইন নিয়ে কাজ করেছিল, 2007-8 হবে 10 হবে, আমি কি আর গুলো খেয়াল নেই। এইরকম প্রচুর কাজ আছে, মানে লিস্ট তো শেষ নেই। লিস্টে তো শেষ নেই, লিস্টে তো শেষ লিস্ট নেই। শেষ নেই। প্রবীণদা, শারদ সম্মান নিয়ে তো আমরা আমাদের আজকে কথার মধ্যেই ছিল, আমরা কথা বলেছি তোমার সাথে। তো যেটা আমার তো তোমার থেকে জানা ছিল, ইভেন আমি তখনও জিজ্ঞেস করলাম যে এই যে শারদ সম্মান বা শারদ পুরস্কার, হ্যাঁ, এইটা অনেক পুজো সংগঠকরা বলছে যে আজকের দিনে প্রায় 100টার উপরে শারদ সম্মান বা শারদ পুরস্কার হচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের অনেকেরই মনে যে শারদ সম্মানগুলো বা শারদ পুরস্কারগুলো না, মানে শুধুমাত্র ঠাকুর দেখার জন্য শারদ পুরস্কার বার করছে বা শারদ সম্মান করছে, কিন্তু আদতেও পুজো সম্বন্ধে ধ্যান ধারণা তাদের হয়তো অনেক কম, বা পুজোকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছেও তাদের মধ্যে অনেকটাই হয়তো কম। এই বিষয়টা তুমি কিভাবে দেখো, বা তুমি কিভাবে জাস্টিফাই করো যে এই সেরা পুজো, হ্যাঁ, এটাকে এই কথাটার সাথে তুমি কিভাবে জাস্টিফাই করো? হ্যাঁ, ঠিক আছে। দেখ, কিছু লোক এটা করছে, আমরা ডিনাই করি না। প্রচুর প্রচুর অ্যাওয়ার্ড আছে যারা শুধু ঠাকুর দেখতেই বেরোয়, একটা বাস নিয়ে চলে যাবে, পুরো ফ্যামিলি, তোদের পুরো ফ্যামিলি যতজনের ফ্যামিলি আছে সব সেজে গুজে উঠে পড়বে বাসে, নামবে, ঠাকুর দেখাতে হবে, মণ্ডপ থামাতে হবে, প্রচুর বাওয়ালি আছে, ভিআইপি পাস দিতে হবে, অনেক কিছু আছে, ঠিক আছে। ও করছে, অনেকে করছে। পুরো পুরো যে এটা ভুল কথা এটা বলছি না, অনেকটাই সত্যি আছে। কিন্তু আমরা যেটা করছি, আমি 2011-12-তে আমি ভাইরাল হয়ে গেছিলাম, মানে আমাকে অলমোস্ট যত পুরনো পুজো কমিটি আছে 2013-14-তে যে আর্টিস্টগুলো কাজ করতো সবাই আমাকে চেনে। আমাকে কিন্তু মানে পুজো ঘোরার জন্য আমাকে অ্যাওয়ার্ড করার দরকার ছিল না। আমি মানে অ্যাওয়ার্ড না করে 200-300টা পুজো আমরা কভার করতাম। মানে ভাই 200টা পুজো কভার করে নিত বিনা অ্যাওয়ার্ড করেই, জাস্ট আমি ফোন করে করে বলে দিতাম এখানে আসছি এখানে আসছি এখানে আসছি, ব্যবস্থা হতো, আর মণ্ডপও থামিয়ে দিত। তো আমার অ্যাওয়ার্ডের দরকার ছিল না। আর এর 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 আরেকটা আছে যে আমরা অ্যাওয়ার্ডগুলো খুব খুব একটা আলাদাভাবে দিই। এই আমরা 2 দিনে একটা এক্সিবিশন বা 3 দিনে একটা এক্সিবিশন করে, যেখানে আমাদের প্রায় 180টা ছবির মধ্যে 90টা ছবি বা 100টা ছবি দুর্গা পুজোর উপরে আছে। সেই দুর্গা পুজোর ছবিগুলো তোরা দেখতে পাচ্ছিস, এই ছবিগুলোর মধ্যে দিয়ে আমরা একটা অ্যাওয়ার্ড সেরেমনি করি। যেদিন আজকে রেকর্ডিং হচ্ছে, আজকেই বিকেলে অ্যাওয়ার্ড সেরেমনিটা আছে 5টা থেকে। আমাদের টোটাল মানে অনেকগুলো অ্যাওয়ার্ড আছে। আমাদের হুগলি চ্যাপ্টার একটা আছে, চুচুড়া চ্যাপ্টার দুর্গা পুজো। তারপর আমার কার্তিক বাঁশবেরিয়ার একটা চ্যাপ্টার আছে। তারপর দুর্গা পুজোর আমাদের কলকাতার তো অলরেডি একটা চ্যাপ্টার রয়েছে, কলকাতা চ্যাপ্টার তো রয়েছে। তো আমাদের মানে অ্যাটলিস্ট আমার আর সন্দীপনের এটা দরকার ছিল না যে আমরা অ্যাওয়ার্ড করে, আমাদের দরকার আছে যে পুজো ঘুরবো। আমাদের অলরেডি ওই কানেকশনটা আছে যে আমাদের ফোন করলে অ্যাটলিস্ট লোকে ছাড়া দেয়। বড় বড় মানে প্যান্ডেলে ভিআইপি এন্ট্রি বা ওটার জন্য শারদ সম্মান করার মানে ভিআইপি এন্ট্রি না, ভিভিআইপি এন্ট্রি করে দেয়। যদি আমার নাম কেউ বলে দেয় যে আমার প্রবীণদা পাঠিয়েছে, মানে কেউ যদি বলে দেয় আমার রিলার বা ইনফ্লুয়েন্সার একটা আইডি কার্ড দেখিয়ে দেয়, ওদের ভিভিআইপি এন্ট্রি করে দেয়। মানে অ্যাওয়ার্ড ছেড়ে দাও, মানে এমনি আর্কাইভের যে মানে ভিভিআই এন্ট্রি বলে না, তুমি এখান থেকে যাও, ভিভিআই এন্ট্রি লাগবে না তোমার, আরো এখান থেকে যাও। ডিজিটাল আর্কাইভ কেন কি আমাদের ছাড়া কেউ করে না। শুরু করেছিল, অনেকে শুরু করেছিল 2 বছর 4 বছর করে, ওরা বুঝতে পেরেছে টাকা নেই, ছেড়ে গেছে। আমার টাকার জন্য করি, ডিজিটাল আর্কাইভটা দরকার আছে করি।
সরকার করে না, আমরা করি। হ্যাঁ, কিন্তু দুর্গা অনলাইন এবং ইন্ডিয়ান ফেস্টিভ্যালের যে সেরা পুজো সেটা মানে ঠাকুর দেখার জন্য এরা এটা ইয়ে করে না, না। না। এটা পুরোটাই আর্কাইভ এবং পুজো পাগলামির জন্যই করে। এবং পুজোকে আরো এগিয়ে এগিয়ে নেওয়ার জন্যই এটা ইয়ে। আচ্ছা, তো মোটামুটি আজকের আড্ডার তো আমরা প্রায় শেষ লগ্নে এসেই গেছি। তোমার কাছে আমার যে শেষ বিষয়টা জানার যে তুমি বহু বছর ধরে পুজোয় রয়েছো এবং ডিজিটাল আর্কাইভ করছো, শারদ সম্মানের সাথে যুক্ত রয়েছো। তো তোমার আগামী দিনে মানে তুমি তো এখন চাকরি করছো বা দুর্গাপুজোর সাথে জড়িয়ে, তোমার ইন ফিউচার তোমার কি ইচ্ছে বা ইন ফিউচার তোমার কি ভাবনা এই দুর্গাপুজোর সাথে কিভাবে জুড়ে থাকতে চাও? আমার একটা মানে রিসেন্ট মানে যে মানে ইন ফিউচার মানে নিয়ার ফিউচারে যেটা ভাবনা আছে, একটা ভালো অ্যান্ড্রয়েড আর আইফোনে অ্যাপ বানাতে হবে, iOS এর অ্যাপ বানাতে হবে, যেটা দুর্গাপুজো নিয়ে। যা কিছু আমি বলছি ওয়েবসাইটে আছে, কিন্তু ওয়েবসাইটে মোবাইলে দেখলে অতটা জিনিস দেখা যায় না, ওটাতে মোবাইলে অ্যাপটা খুললো যাতে সবকিছু সবকিছু পাওয়া যায়। ঠিক আছে। আর সেকেন্ড, আমার একটা খুব, যখন থেকে আমি দুর্গাপুজোটা বুঝতে শুরু করেছি 2010 থেকে, আমার একটা ফ্যাসিনেশন আছে যে আমি অ্যাটলিস্ট একটা থিমের কাজ করব। তো ওই একটা কাজ করার জন্য আমি 3টে আর্টিস্টকে 3 বছর, 3টে আলাদা আলাদা আর্টিস্টকে 3 বছর অ্যাসিস্ট করব, তারপরে একটা কাজ করবো, একটা কাজ করে রিটায়ার করে যাবো। সেটা যদি ভালো হয়ে যায় তার দেখা যাবে, কিন্তু একটা কাজ করে রিটায়ার করে যাবো। এটা হচ্ছে ইচ্ছে, এটা দুর্গাপুজোর ক্ষেত্রে ইচ্ছে হতেই পারে। হ্যাঁ, ইচ্ছে তো হ্যাঁ একদমই। আর আর আমার একটা বক্তব্য আছে, এই দুর্গাপুজোর পডকাস্টিং নিয়ে প্রচুর লোকে কন্ট্রোভার্সি করে পডকাস্ট করছে। তোরা যে এত সুস্থভাবে পডকাস্ট করছিস, এটার জন্য আমার টিমকে, 6 জনের যে টিম, তোদের সাধুবাদ জানাই, যে বিনা কন্ট্রোভার্সিয়াল টপিকটাকে পুল আউট করে, যে এই এখন হট টপিক আছে, এর আমার ইন্টারভিউ নিলে ভাইরাল হবে, সেটা না করে তোরা চাইছিস যে যারা জেনুইন মানুষ তাদের কভার করা, জেনুইন আর্টিস্ট তাদের কভার করা, যাদের পক্ষ আছে, যাদের একটা বলার মানে ভয়েস আছে, তাদের কভার করা। সেটার জন্য খুব সাধুবাদ। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, থ্যাংক ইউ দর্শকদের, থ্যাংক ইউ।